হ্যাঁ, আজকের দিনটা আমাদের কাছে একটু দুঃখেরও বটে, কিন্তু আবার স্মরণীয় দিনও। কারণ এই দিনটা 1976 সালের 29শে আগস্ট কবি কাজী নজরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকা পিজি হাসপাতালে ছিলেন এবং আজকের দিনে তিনি মারা যান। স্বভাবতই দুই বাংলার মানুষ তো বটেই, এবং বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের যারা মানুষ তাদের কাছে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়ও বটে। আমরা জানি নজরুল একজন বিখ্যাত বর্ণময় ব্যক্তিত্ব বাংলার, এবং বাংলা সাহিত্যকে তিনি একটা স্বতন্ত্র মৌলিক একটা আবেগের দিক থেকে, ভাবধারার দিক থেকে পুষ্ট করে তুলেছেন। বাংলা সাহিত্যের ইতিহাস তো বিশাল। মঙ্গল কাব্য থেকে শুরু করে মধুসূদন, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ইত্যাদি, মাঝে আরও অনেক কবি, বিহারীলাল, এরা তো ছিলেনই। কিন্তু বাংলা কবিতার শরীরই যে পরিবর্তন, ভাষাগত যে পরিবর্তন এবং গতিশীলতার দিক থেকে, ছন্দের দিক থেকে বাংলা কবিতাকে একটা নতুন বৈচিত্র্যময় অবস্থায় নিয়ে এসেছিলেন কবি নজরুল ইসলাম। আমরা জানি মধুসূদনের হাত ধরে প্রথম আধুনিক বাংলা কবিতার লালন বা জন্ম, যাই বলি না কেন, এবং মধুসূদনের কবিতায় অমিত্রাক্ষর ছন্দ একটা নতুন উদ্ভাবনা, এবং সেইভাবে মধুসূদন বাংলা কবিতার সংসারকে একটা নতুন বৈশিষ্ট্যে উন্নীত করেছিলেন। বিষয়ের দিক থেকেও বটে, আবার কবিতার নির্মিতি বা নির্মাণ বা সৃজন, আঙ্গিক, এসবের দিক থেকেও মধুসূদন বাংলা কবিতাকে একটা নতুন বৈশিষ্ট্য দান করেছেন। এবং সেই ধারাবাহিকতা থেকে বস্তুত রবীন্দ্রনাথের হাত ধরে কবি নজরুল ইসলাম যখন বাংলা কাব্যের সংসারে উপনীত হলেন, সে সময়টা হচ্ছে 1918, 19, 20। এই সময়টায় নজরুলের কবিতা লেখার মোটামুটি শুরু বলে আমরা জানি। নজরুলের কবিতা লেখার শুরুটা অবশ্য বাইরে, করাচির সেনানিবাসে নজরুল তখন ছিলেন। 1917-এ উনি ব্রিটিশ যে বাহিনী, সৈন্যবাহিনী, প্রথম বিশ্বযুদ্ধের সময়কার, সেই সময় সেই সৈন্যবাহিনীতে উনি যোগ দিয়েছিলেন এবং করাচির সেনানিবাসে গিয়ে উনি ছিলেন, এবং সেখানে তার কিছু কবিতা রচিত হয়। সেই কবিতাগুলো 1918-19 সালের দিকে উনি কলকাতায় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, মুসলিম ভারত পত্রিকা, এইসব পত্রিকাগুলো পাঠাতে থাকেন এবং সেগুলো প্রকাশিত হতে থাকে। তখন যেহেতু যুক্তবঙ্গ, অর্থাৎ দেশ ভাগ হয়নি, বঙ্গদেশ একটাই, পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলে
সুতরাং বাঙালি সংখ্যাও অনেক বেশি এবং বাংলা সাহিত্য, বাংলা কবিতা এগুলোর পাঠকেরও সংখ্যা তখন ভাগাভাগি হয়নি। ফলে নজরুল তার লেখার গুণেই বলা যেতে পারে যুক্তবঙ্গের বাঙালিদের কাছে যথেষ্ট পরিচিতি লাভ করেছিলেন। অবশ্য আমরা একটা কথা বলি যে নজরুল 1921 সালে রবীন্দ্রনাথের কাছে গিয়েছিলেন এবং নজরুলকে রবীন্দ্রনাথ যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন সেই সময় তার গান শুনে, কবিতা শুনে। আর রবীন্দ্রনাথ যখন আমাদের দেশে বাংলা সাহিত্যের একটা বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে আন্তর্জাতিক ক্ষেত্রেও খ্যাতি লাভ করেছেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যের জন্য, এগুলো আমরা সবাই জানি। ফলে রবীন্দ্রনাথের কাছে যে কবি মোটামুটি প্রশ্রয় পাচ্ছেন তার কাব্য প্রতিভার বিকাশের ক্ষেত্রে, সেই কবিকে বাঙালি অনেকটা বেশি গুরুত্ব দেওয়াটাই স্বাভাবিক বলে মনে করেছেন। অনেকে আমরা বলি যে নজরুল এত অল্প সময়ের মধ্যে বাংলা সাহিত্যে তার জায়গাটা যে করে নিলেন, এগুলোর অনেক কারণ আছে। সেটা হচ্ছে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে বাংলা কবিতার যে ধারাবাহিকতা, তার যে শরীরী ভাষা, তার যে নির্মিতি, তার যে সৃজনগত বৈশিষ্ট্য, সেই জায়গাটা নজরুল একটু নতুন একটা প্রবাহ তৈরি করেছিলেন। সে প্রবাহটা হচ্ছে সামুদ্রিক উচ্ছ্বাসের মতো। যে কবিতা নজরুল লিখলেন তার মধ্যে একটা নতুন প্রাণস্পন্দন যেমন ধ্বনিত হলো, তেমনি তার মধ্যে একটা গতিশীলতা এবং একটা জঙ্গি মনোভঙ্গি নজরুলের কবিতায়, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি খুব সহজভাবে মিলিট্যান্সি। এই যে একটা মিলিট্যান্ট কাব্য ভাষা নজরুল বাংলা সাহিত্যে আনলেন, এটা বাংলা কবিতাকে একটু অন্যভাবে বৈচিত্র্যময়, বর্ণময় করে তুলেছিল। এবং এটাই হয়তো নজরুলের জনপ্রিয়তার কারণ। খুব অল্প সময়ের মধ্যে উনি করাচি সেনানিবাস থেকে ফিরেছেন, স্থায়ীভাবে একেবারে চলে এলেন 1920 সালে এবং কলকাতায় এসে উঠলেন। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির যে দপ্তর ছিল মেডিকেল কলেজের সামনে 32 নম্বর কলেজ স্ট্রিট, ওখানে একটা বাড়ি ছিল শিলেদের। সেই বাড়িটা বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির ভাড়া নেওয়া বাড়ি। তো সেই বাড়িতে তখন বাংলা সাহিত্যের আর একজন বিখ্যাত লোক কাজী আব্দুল ওদুদ এবং মুহাম্মদ শহীদুল্লাহ, বিখ্যাত ভাষাতাত্ত্বিক, পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে খুবই নামকরা অধ্যাপক হয়েছিলেন। কাজী আব্দুল ওদুদও একসময় ঢাকায় কলেজে পড়াতেন, ইন্টারমিডিয়েট কলেজে। তারপর উনি কলকাতা চলে আসেন, ফরিদপুরের মানুষ, কিন্তু কলকাতাতেই থেকে গিয়েছিলেন সারা জীবন, আর ফেরত যাননি। কলকাতাতেই মারা যান 1970 সালে। এই কাজী আব্দুল ওদুদ
তিনি একজন বিশিষ্ট সাহিত্যিক এবং সাহিত্য সমালোচক। একসময় রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনে টানা 3 দিন ধরে কাজী আব্দুল ওদুদকে দিয়ে বাংলা সাহিত্য সংস্কৃতি সম্পর্কে বক্তৃতা করিয়েছিলেন। তো সেই যে বাংলা সাহিত্যের একটা আড্ডার জায়গা বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি, সেখানে একদিকে কাজী আব্দুল ওদুদ, একদিকে ডক্টর শহীদুল্লাহ ভাষাতত্ত্ববিদ, তারপরে তার সঙ্গে কবি নজরুল ইসলাম। এই যে সমন্বয়, এই যে সংযোগ, এর মধ্য দিয়ে নজরুলের প্রতিভার বিচ্ছুরণ, তার অনুপ্রেরণা, এইটা অনেক বেশি প্রসারিত হওয়ার জায়গা খুঁজে পেল। এখন হুট করে কি উনি 1920 সালে ওই তার যে সেনাবাহিনীর যে দপ্তর, সেখান থেকে চলে এসে কলকাতায় বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির দপ্তরে এসে ঠাঁই পেয়ে গেলেন? এর একটা ইতিহাস আছে, আমরা অনেকে জানি সেই ইতিহাস। সেটা হচ্ছে 1918 সাল থেকে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির একটি পত্রিকা, মাসিক সাহিত্য পত্রিকা বের হতে থাকে এবং নজরুল করাচির সেনানিবাস থেকেই এই পত্রিকার সঙ্গে তার যোগাযোগ তৈরি করেন এবং সেই পত্রিকায় মুজাফফর আহমদ বলে একজন সাহিত্য রসিক মানুষ, নোয়াখালীর মানুষ, আদতে কলকাতায় এসেছিলেন কলেজে পড়াশোনার জন্য। প্রথমে হুগলি কলেজে ভর্তি হন ইন্টারমিডিয়েট ক্লাসে, তারপর বঙ্গবাসী কলেজ। তো তার সঙ্গে এই বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির একটা যোগাযোগ ঘটে। তার কারণ আছে, কারণ বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতিতে তখন পূর্ব বাংলার বেশ কয়েকজন লেখকও এর সঙ্গে যুক্ত ছিলেন এবং মুজাফফর আহমেদ যেহেতু কলকাতায় থাকছেন এবং সাহিত্য রসিক মানুষ, তিনি নোয়াখালী থেকে সন্দ্বীপের পুন্নাল বৃক্ষ বলে একটা প্রবন্ধ লিখে পাঠিয়েছিলেন কলকাতায় দেশ পত্রিকায়। সেই প্রবন্ধ তার ছাপা হয়। সুতরাং বোঝা যায় যে তিনিও সাহিত্য জগতেরই মানুষ, যদিও পরবর্তীকালে তার নিজের লেখাতেই আছে যে সাহিত্য না রাজনীতি, কোনটা নিয়ে আমি নিজেকে সমর্পণ করব, সাহিত্যের কাছে না রাজনীতির কাছে। তো রাজনীতিটাই জীবনে তারপরে বেশি প্রাধান্য পেয়েছিল। কিন্তু ওই সময় 1920, 1922, 1925, 1926 এই সময়টা তিনি কিন্তু পত্রপত্রিকা নিয়েই ছিলেন, পত্রপত্রিকার সঙ্গেই যুক্ত ছিলেন এবং কবি নজরুল ইসলাম আর মুজাফফর আহমেদ দুজনে মিলে 1920 সালেতেই সান্ধ্য দৈনিক নবযুগ বলে একটা পত্রিকা বের করেছিলেন এবং সেই সান্ধ্য দৈনিক নবযুগ পত্রিকাকে কেন্দ্র করে একটা সাংবাদিক এবং সাহিত্য, এই দুটো অঙ্গনের মানুষেই সেখানে অনেকে এসে সমবেত হতেন। এই মুজাফফর আহমেদ নজরুলকে বলেছিলেন যে করাচির সেনানিবাস ভেঙে গেলে তুমি তো কলকাতা ফিরবে, তখন আমাদের এই বঙ্গীয় সাহিত্য সমিতির অফিসেই এসে উঠবে আমাদের কাছে। তখন কাজী আব্দুল ওদুদ, শহীদুল্লাহ এবং মুজাফফর আহমেদ একটা ঘরেই তারা থাকতেন। তো সেই ঘরে এসে নজরুল উঠলেন। নজরুল ওঠা মানে নজরুলের সঙ্গে তার যেসব বন্ধুরা সেনানিবাসে ছিল, কেউ কেউ যারা একটু
গান, একটু সংস্কৃতি, একটু সাহিত্য, একটু কবিতা এইসবের চর্চা করত, তারাও এসে ওইখানে জুটল। এবং সারা দিন মুজাফফর আহমেদের লেখায় আছে, তার বিখ্যাত একটা বই আছে কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা। তো সেই বইতে তিনি লিখছেন যে সেটা একটা ওই কবিদের, সাহিত্যিকদের একটা আড্ডায় পরিণত হয়েছিল। স্বভাবতই নজরুল নতুন করে প্রাণিত হলেন, সাহিত্যে তার যে কিছু দেওয়ার, তার হৃদয়ের যে আবেগ, উদ্বেগ, এগুলো সবটাই তিনি সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে তার পাঠকের সঙ্গে অভিযোজিত করার যে আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়িত করলেন। এবং সান্ধ্য দৈনিক নবযুগ পত্রিকা একটু বলতেই হবে যে এই পত্রিকাটার একটা নতুন বৈশিষ্ট্য ছিল। সেটা হচ্ছে আমাদের দেশে তখন বাংলা পত্রপত্রিকা বেশিরভাগই, অধিকাংশই বলা যেতে পারে, সাধু ভাষায় বের হতো। আমরা খাইতেছিলাম, করিতেছিলাম, যেসব ক্রিয়াপদগুলো ব্যবহার করি, এই ভাষাতে, সাধু ভাষায় পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছিল। একমাত্র ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায়, তিনি এই মৌখিক যে মুখের ভাষা, কথ্য ভাষা, এই ভাষায় পত্রিকা বের করতেন। তারপরেই দেখা যায় সেই পত্রিকা বেশি দিন উনি বের করতে পারেননি, উনি মারাও গিয়েছিলেন। ব্রহ্মবান্ধব, এবং ব্রহ্মবান্ধব রবীন্দ্রনাথের সমসাময়িক সময়ের মানুষ। 1861 সালে রবীন্দ্রনাথও জন্মেছেন, ব্রহ্মবান্ধবও 1861 সালে জন্মেছেন। এবং ব্রহ্মবান্ধব একসময় শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে উনি সেখানে ছিলেন। তো নজরুল আর মুজাফফর আহমেদ এই যে চলতি ভাষায়, মৌখিক ভাষায় সান্ধ্য দৈনিক নবযুগ বের করলেন, এটা বাংলা সংবাদপত্রের ইতিহাসে বলা যেতে পারে একটা নতুন বৈশিষ্ট্য আনল। শুধু ভাষাগত দিক থেকে না, বিষয়গত দিক থেকে এটা একটা বড় কথা। কারণ ওরা, এই পত্রিকাটা ছিল অনেকটাই রাজনৈতিক আদলে তৈরি। রাজনৈতিক আদল বলতে আমি এই অর্থে বোঝাচ্ছি যে তখন পৃথিবী জুড়ে নানান ওলট পালটের ঘটনা ঘটছে। 1914 প্রথম বিশ্বযুদ্ধের কাল, সেটা অতিক্রান্ত হয়েছে। 1920 সময়টাও পৃথিবীর নানান দেশে মুক্তি সংগ্রাম, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন এইসব হচ্ছে। তো এরা এইসব খবর সংগ্রহ করত, করে সান্ধ্য দৈনিক নবযুগে ছাপত। ফলে আর 5টা সাধারণ যে সমস্ত সংবাদপত্র, তার সঙ্গে এই নবযুগের একটা আলাদা ফারাক ছিল। আমাদের দেশের সংবাদপত্রের, বাংলা সংবাদপত্রের ইতিহাস তো অনেক আগে শুরু হয়েছিল। 1780-তে হিকির বেঙ্গল গেজেট, হিকি ছিলেন জেমস অগাস্টাস হিকি, সাহেব মানুষ। তিনি যখন বেঙ্গল গেজেট বের করেন, তাতে মোটামুটি ওই সাহেব সুবোদের কেচ্ছা, কেলেঙ্কারি, তাদের সমাজের নানান ঘটনা নিয়ে একটা রম্য জাতীয় হিকির বেঙ্গল গেজেট একটা পত্রিকা ছিল। তারপরে আরও অনেক পত্রিকা বেরিয়েছে। কিন্তু 1920-তে এরা যে পত্রিকা বের করলো, এই পত্রিকাটা কিন্তু
বিষয়বস্তুর দিক থেকে এবং ভাষাগত নির্মাণশৈলীর দিক থেকেও একটা নতুন বৈশিষ্ট্যের অধিকারী হলো তারা। সেটা হচ্ছে সহজ সরল বাঙালির মুখের ভাষা, লোকায়ত ভাষায় সংবাদ নির্মাণ। এবং নজরুল যেহেতু কবি ছিলেন, তিনি কখনো কখনো সংবাদের শিরোনাম হিসাবে রবীন্দ্রনাথের কবিতা বা অন্য কবিতা উনি ব্যবহার করতেন। ফলে একটা নতুন বৈচিত্র্য এলো বাংলা সাংবাদিকতার ক্ষেত্রে। 1920 পর্ব খুব বেশি দিন চলেনি, কারণ পত্রিকা টাকা দিয়েছিলেন ফজলুল হক। ফজলুল হক ছিলেন বরিশালের লোক, পূর্ব বাংলার, এবং 1935 সালে আমাদের দেশে ব্রিটিশ আমলে যে প্রথম নির্বাচন হয় সরকার গঠনের জন্য ভারত শাসন আইন অনুযায়ী, সেই সময় যুক্তবঙ্গে যে সরকার গঠিত হয় তার মুখ্যমন্ত্রী, তখন অবশ্য বলা হতো প্রধানমন্ত্রী, হয়েছিলেন এই ফজলুল হক। উনি পেশাগত দিক থেকে ছিলেন কলকাতা হাইকোর্টের আইনবিদ, আইন ব্যবসার সঙ্গে উনি যুক্ত ছিলেন। তো তিনি এই পত্রিকা বেশি দিন চালালেন না, হঠাৎ বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার অবশ্য একটা কারণ ছিল, নজরুল 1921 সালে এই পত্রিকা ছেড়ে দিয়েছিলেন। সেটা তার কতগুলো কারণ ছিল। তো পরবর্তীকালে আবার ফজলুল হক 1941 সালে এই পত্রিকা বের করেছিলেন, অনেক দিন পরে, কিন্তু সে পত্রিকা তারপরে আর বেশি দিন চলেনি। তো নজরুল করলেন কি, এই সান্ধ্যদৈনিক নবযুগ বন্ধ হয়ে যাওয়ার পর উনি 1922 সালে ধূমকেতু বলে একটি পত্রিকা বের করলেন। এখন অনেকের কাছে প্রশ্ন উঠতে পারে যে নজরুল তো মূলত কবি, কবিতা রচনা, সঙ্গীত রচনা, এগুলোই তো তিনি বেশি বেশি করে করেছেন তার জীবনে, এবং তার পরিচিতিটা বাঙালির কাছে গড়ে উঠেছে কবি ও সঙ্গীতকার হিসাবে, সুরকার হিসাবে। শুধু সঙ্গীত রচনা নয়, তিনি সুর দিতেন এবং তৎকালীন ব্রিটিশ আমলের গ্রামোফোন কোম্পানির তিনি সুরকার ছিলেন, ট্রেনার ছিলেন, যাদের রেকর্ড বেরোতো নজরুল তাদের ট্রেনিং দিতেন। এই যে ব্যাপারগুলো, একটা বিচিত্র জীবন নজরুলের। আমি যেটা আগে শুরু করেছিলাম যে একটা বর্ণময় চরিত্র নজরুল। খুব যে মানে আমাদের যারা সাদামাটা, মানে আমরা যারা কেরানিগোছের জীবন আমরা যারা নিয়ে থাকি সেরকমটা না। খুব ছটফটে, খুব গতিশীল, নতুন নতুন ভাবনা, উচ্ছ্বাসময় জীবন, এইসব নিয়েই নজরুল। এবং এই নিয়ে নজরুলের জীবনের কথা যারা লিখেছে জীবনীকার হিসাবে, তার সময়ে তার বন্ধুরা অনেকেই তার মধ্যে আছেন। শৈলজানন্দ মুখোপাধ্যায় নজরুলের খুব বন্ধু ছিলেন। নজরুল যে জায়গায় জন্মেছিলেন এবং যে স্কুলে পড়তেন, যে অঞ্চলে, রানীগঞ্জের শিয়ারশোলে হাই স্কুল পর্যায়ের পড়াশোনা, তার কাছাকাছি স্কুলেই অন্য একটি স্কুলে শৈলজানন্দ ছাত্র ছিলেন। তো দুজনের মধ্যে প্রচুর বন্ধুত্ব হয়। শৈলজানন্দ কবিতা লিখতেন, গল্প লিখতেন, উপন্যাস লিখতেন। পরবর্তীকালে তো তিনি কলকাতায় এসে চলচ্চিত্র নির্মাণ করেছেন, চলচ্চিত্র পরিচালনা করেছেন, ইত্যাদি নানান ব্যাপার। তো নজরুলও তার চলচ্চিত্রে কিছু এই ধরনের কাজের সঙ্গে পরবর্তীকালে যুক্ত হয়েছিলেন। তো সেই জন্যই তার জীবনের মধ্যে একটা চলমানতার যে গতিশীলতা,
সেটা নজরুল যতদিন সুস্থ ছিলেন ততদিন তার মধ্যে এটা লক্ষ্য করা গিয়েছিল। তো 1922-এ ধূমকেতু বের করলেন। ধূমকেতু আবার নবযুগ থেকে একটু আলাদা চরিত্রের কাগজ ছিল। আসলে 1905-এ বঙ্গভঙ্গ আন্দোলন, তার মধ্য দিয়ে একটা স্বদেশী ভাবনার বিস্তার, এগুলো ক্রমশই পরিপুষ্ট হয়ে উঠছিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষে। তো তারই একটা ধারা মানুষের মধ্যে ফুটে বেরোচ্ছিল, সেটা হচ্ছে সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে, সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে এই বিদেশি ইংরেজ ব্রিটিশ সরকারকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। তো এই ধরনের যাদের মানসিকতা ছিল, যারা ভারতবর্ষকে শোষণমুক্ত একটা স্বাধীন ভারতীয় রাষ্ট্র হিসাবে দেখতে চাইছিল, যে আমাদের দেশ আমরাই শাসন করব, কেন বিদেশি সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তি আমাদের দেশ শাসন করবে, শোষণ করবে, আমাদের দেশের কাঁচামালগুলো তারা নিয়ে যাবে তাদের নিজের দেশে, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ওই ব্রিটিশ দ্বীপপুঞ্জে লন্ডন শহরে তারা আমাদের দেশের অর্থ নিয়ে গিয়ে সেই শহরকে তারা সুন্দর করে তুলবে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের যাদের ভাবনা ছিল তারা স্বদেশী আন্দোলন করতেন। তো এই ধূমকেতু পত্রিকার মধ্যে এই স্বদেশী আন্দোলনের প্রভাব অনেকটা ছিল, এবং যার জন্য এই স্বদেশী ওলারা হুগলি, কলকাতার কাছভিটে আমি বলছি, বা নদিয়া, কৃষ্ণনগর বা 24 পরগনা, এইসব যে কলকাতা লাগোয়া জায়গাগুলোতে স্বদেশী আন্দোলনের অনেক কেন্দ্র গড়ে উঠেছিল। আর পূর্ব বাংলায় তো স্বদেশী আন্দোলনের বিশাল একটা বিস্তার ঘটেছিল কয়েকটি জেলায়, বিশেষ করে বরিশাল, এই ধরনের জায়গাগুলোতে। তো সেই স্বদেশীরা কিন্তু তার এই ধূমকেতু পত্রিকাটাকে খুব পছন্দ করত, এবং ধূমকেতু কিন্তু বলা হতো অর্ধ সাপ্তাহিক, কিন্তু বেরোতো বস্তুত সাপ্তাহিক হিসাবেই বেরোতো। আমরা অচিন্ত্য সেনগুপ্তের লেখাতেও দেখছি যে সপ্তাহান্তে আমরা ধূমকেতুর জন্য অপেক্ষা করতাম। বিখ্যাত লেখক অচিন্ত্য সেনগুপ্ত কবি নজরুলের বন্ধু ছিলেন, শৈলজানন্দের মধ্যে অচিন্ত্য সেনগুপ্তও ছিলেন নজরুলের খুব ঘনিষ্ঠ বন্ধু। তো সপ্তাহান্তে তারা, মানে সপ্তাহের শেষে তারা ধূমকেতু পত্রিকার জন্য অপেক্ষা করছে, এইটা তার লেখায় আমরা পাই। সুতরাং ধরেই নিতে হয় যে অর্ধ সাপ্তাহিক বললেও ধূমকেতু বেরোতো সাপ্তাহিক। অবশ্য পরবর্তীকালে ধূমকেতুর ফাইল আমরা দেখেছি ঘেঁটে ঘুঁটে, তাতেও দেখা যাচ্ছে ধূমকেতু প্রকাশিত হতো সাপ্তাহিক পত্রিকা হিসাবে। তো এই ধূমকেতু পত্রিকাকে কেন্দ্র করে নজরুলের জীবনের একটা বাঁক তৈরি হয়। সেটা হচ্ছে ধূমকেতু পত্রিকায় নজরুল আনন্দময়ীর আগমনে বলে একটি কবিতা লেখেন। কবিতাটা আপাত দৃশ্যে বাইরে থেকে পড়লে মনে হবে হয়তো যে হিন্দুদের যে দুর্গাপুজোর উৎসব, সেটা নিয়েই হয়তো কবিতাটা লেখার প্রেরণা তৈরি হয়েছে তার মধ্যে, কিন্তু আসলে তা না। কবিতাটা ছিল রাজনৈতিক কবিতা, এবং এই ধূমকেতু পত্রিকা সম্পর্কে যে ব্রিটিশ গোয়েন্দারা যেসব রিপোর্ট তারা সংগ্রহ করত তখন, কারণ ব্রিটিশ গোয়েন্দারা আমরা দেখছি যে 1915-16 সাল থেকেই
মোটামুটিভাবে ভারতবর্ষে কারা বলসেবিক আন্দোলন করছে বা কারা কমিউনিস্ট আন্দোলনের দিকে ঝুঁকছে, এসব নিয়ে তাদের গোয়েন্দারা খুব নানান রিপোর্ট সংগ্রহ করত। এমনকি 1915 সালে লন্ডন থেকে, আফ্রিকা থেকে গান্ধীজি যখন কলকাতায় এলেন লন্ডন হয়ে, তো তখনকার যে লাট সাহেব, বঙ্গদেশের যিনি প্রধান ব্রিটিশ শাসক, তিনি প্রথম গান্ধীজি বলসেবিক কিনা, বলসেবিক মানে বলসেবিক পার্টি বলে একটা পার্টি সোভিয়েত রাশিয়ায় তৈরি হয়েছিল, যারা 1917 সালে জারের বিরুদ্ধে, সোভিয়েতের যে রাজা সেই জারের বিরুদ্ধে বিপ্লব করেছিল। বিপ্লব করে সোভিয়েত রাশিয়ায় তারা কমিউনিস্ট শাসন ব্যবস্থার পতন ঘটায় 1917 সালের নভেম্বর মাসে। তো ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের একটা আতঙ্ক ছিল ভিতরে ভিতরে যে এই রুশ দেশের বলসেবিকরা ভারতবর্ষের মতো পরাধীন দেশে ঘাঁটি গাড়ছে কিনা। কিন্তু এখানেও কিছু মানুষ ছিলেন যারা আবার ব্রিটিশদের স্বার্থে কাজ করতেন, তারা আমাদের এই দেশেরই মানুষ। যেমন গুজরাটের কিছু বেনিয়া ব্যবসায়ী, রাজস্থানের কিছু ব্রিটিশদের দালাল, যাদেরকে মুৎসুদ্দি বলা হয়, কম্প্রাডর বলা হয় ইংরেজিতে, ব্রিটিশদের সঙ্গে যারা ব্যবসা করে খায়, এই রকম কিছু লোক ছিল। তারা চাইছিল ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যটা থাক, তারা তাদের সঙ্গে ব্যবসাপাতি করে আমাদের দেশের জিনিস লন্ডনে পাঠানো, লন্ডনের জিনিস এখানে আনা, আমদানি রপ্তানি, এভাবে তারা প্রচুর টাকা, প্রচুর মুনাফা, প্রচুর পুঁজি তারা তৈরি করবে। এরকম একজন পুঁজিপতি ছিলেন মারওয়ারি রাজস্থানে, তার নাম জিডি বিড়লা। তো জিডি বিড়লা আমাদের বঙ্গদেশের ছোটলাট সাহেবকে নিশ্চিত করলেন একটা চিঠি লিখে যে না না, মহাত্মা গান্ধী বলসেবিক নন, উনি আপনাদেরই লোক। আপনাদেরই লোক কেন বললেন? বললেন এই কারণে যে মহাত্মা গান্ধী যখন আফ্রিকায় ছিলেন 1893 সালে, উনি যখন ওখানে ব্যারিস্টারি পাস করার পরে যান, তখন উনি আইনবিদ হিসাবে উনি আইন ব্যবসা করে খেতেন। তো তখন ব্রিটিশদের সঙ্গে ওখানে বুয়োরদের একটা যুদ্ধ হয়। বুয়োর মানে ডাচরা ওখানে ওই আখ থেকে মদ তৈরি করত। তো এই ডাচরা যখন জানতে পারলো যে বুয়োর বলে একটা জায়গায়, বুয়োর মানে চাষি, বুয়োর মানে কিন্তু অন্য কিছু না, ডাচ ভাষায় চাষিকে বলে বুয়োর, ওখানে একটা কয়লা খনি আবিষ্কার হয়েছিল, সেইটা নিয়ে যুদ্ধ। সেই যুদ্ধে মহাত্মা গান্ধী ব্রিটিশদের সাহায্য করেছিলেন এবং যে অ্যাম্বুলেন্স বাহিনী ব্রিটিশদের, ইংরেজদের, তিনি তার পরিচালক হয়েছিলেন। তো সেই মহাত্মা গান্ধীকে ব্রিটিশরা চিনত। আর আমাদের দেশের এই যে ব্যবসাদারদের কথাগুলো আমি বললাম, যেমন জিডি বিড়লার আর একটা বড় কাজ ছিল কি, তখন বড়বাজারে ওদের ব্যবসার ঠেক ছিল, সেখান থেকে আফিম ওরা চালান করতো চীন দেশে। চীন দেশের লোককে আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে রাখো, এইরকম একটা প্রবাদ ছিল তখন। এবং রবীন্দ্রনাথের এই নিয়ে একটা প্রবন্ধও আছে। 1920 সালে রবীন্দ্রনাথ সেই প্রবন্ধটা লিখেছিলেন, চীনে মরণের ব্যবসা।
এই 20 বছর বয়সে, আমি ভুল বললাম, 20 বছর বয়সে রবীন্দ্রনাথ এই প্রবন্ধটি লিখেছিলেন। তো এই যে আফিম ব্যবসার সঙ্গে তখন অনেকেই যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথের ঠাকুরদা, যাকে প্রিন্স বলা হতো, দ্বারকানাথ, এবং যাকে ব্রিটিশরা মনে করত যে ভারতবর্ষের প্রথম আধুনিক কারখানা বা পুঁজি খাটিয়ে যে উৎপাদন ব্যবস্থা, সেইটা দ্বারকানাথ প্রথম বাঙালিদের মধ্যে আমাদের দেশে শুরু করেন। লন্ডন থেকে চিনির কল নিয়ে এসে এখানে উনি চিনি তৈরি করতেন, আরও নানান রকমের কাণ্ড ছিল দ্বারকানাথে। এই দ্বারকানাথে কিন্তু আফিম পাঠানোর ব্যবস্থা করতেন, এবং দ্বারকানাথ এর জন্য নিজে জাহাজ কিনে এইসব ব্যবসা করতেন। তো নজরুল এই সময়ে যে ধূমকেতুটা বের করলো, এই বলশেবিক আতঙ্ক থেকে নজরুলের ধূমকেতুর পেছনে গোয়েন্দা বাহিনীরা লেগে গিয়েছিল, এবং ওই আনন্দময়ীর আগমনে, ওটা একটা অজুহাত মাত্র, ওই কবিতাটাকে কেন্দ্র করে নজরুলের ওই পত্রিকাটা তারা বন্ধ করে দিল। পত্রিকা অফিসে এসে তছনছ করলো পুলিশ, ব্রিটিশের পুলিশ, এবং নজরুলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল। তো নজরুল তখন চলে গিয়েছিলেন কলকাতা ছেড়ে কুমিল্লায়। কুমিল্লার গল্পটা নজরুলের জীবনে একটা চমকপ্রদ বিষয়, আপনারা অনেকে জানেন, কারণ নজরুল পরবর্তী সময়ে যাকে বিয়ে করেছিলেন 1924 সালে, সেই প্রমীলা দেবী, তিনি ছিলেন কুমিল্লার মেয়ে। তো নজরুল সেখানে চলে গিয়েছিলেন কলকাতা থেকে, এবং কুমিল্লা থেকেই নজরুলকে গ্রেপ্তার করা হয়, এবং প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কোর্টে তার বিচার হয়। সেই বিচারে তার 1 বছর কারাদণ্ড সাব্যস্ত হয়, এবং নজরুল এ জেল ও জেল, ওখান থেকে হুগলি জেল, হুগলি থেকে বহরমপুর জেল, এই সময়টা তার কাটে 1923। এই সময়টা তার পত্রিকা বন্ধ হয়ে যায়। পত্রিকা অবশ্য তার বন্ধু একজন, তিনি কয়েকটা সংখ্যা পরবর্তীকালে ধূমকেতু বের করেছিলেন, কিন্তু তারপরে সেটা বন্ধ হয়ে যায়। নজরুল 1923 সালে জেল থেকে ছাড়া পান। তারপরে তার আবার সাহিত্য জীবনের যে গতিময়তা, সেইটা আবার শুরু হয় নতুন করে। এই জেল জীবনে নজরুলের একটা বিশাল ব্যাপার আছে, তার সঙ্গে রবীন্দ্রনাথের নামটাও চলে এসছে। উনি জেলে কয়েদিদের ওপর অব্যবস্থার জন্য তাদের যে অধিকারগুলো ছিল, সেই অধিকার তাদেরকে দেয়া হচ্ছিল না, ইত্যাদি ইত্যাদি। এইসব কারণে উনি অনশন শুরু করেন কয়েদিদের নিয়ে হুগলি জেলে, এবং সেই অনশন 39 দিন উনি চালিয়েছিলেন। তো এই অনশন যখন একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, তখন রবীন্দ্রনাথকে নজরুলের বন্ধুরা বললেন যে আপনি ওকে বলুন অনশন ত্যাগ করতে, কারণ আপনাকে তো সে গুরু বলে মনে করে। নজরুল আসলে রবীন্দ্রনাথকে তার সাহিত্যের গুরু এই জায়গায় শ্রদ্ধার সঙ্গে বসিয়েছিলেন। নজরুলের নিজের লেখাতেও আছে, তার কবিতাতেও এর উল্লেখ আছে। তো রবীন্দ্রনাথ প্রথমে বললেন যে একজন আদর্শবাদীর আদর্শ রক্ষা করাই উচিত, তাকে আদর্শ থেকে বিচ্যুত না করাই ভালো। পরবর্তীকালে উনি বুঝলেন যে না, এই অনশন যদি চলতে থাকে তাহলে বিপদের ব্যাপার ঘটতে পারে। উনি তখন চিঠি লিখেছিলেন নজরুলের নামে, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক,
আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, এই টেলিগ্রাম পাঠিয়েছিলেন দার্জিলিং থেকে। তখন রবীন্দ্রনাথ দার্জিলিংয়ে ছিলেন কিছুদিন। তো তারপর নজরুলের ওই অনশন প্রত্যাহার নিয়ে অনেক গল্প আছে, কে তার অনশন ভাঙালো ইত্যাদি ইত্যাদি। তবে শরৎচন্দ্রের একটা লেখায় আমরা দেখতে পাচ্ছি, শরৎচন্দ্র তার এক পরিচিত মহিলাকে চিঠি লিখে জানাচ্ছেন যে আমাদের দেশে রবি ঠাকুরের পরেই যে কবির স্থান, কবি নজরুল ইসলাম, তিনি হুগলি জেলে অনশন করছেন, তাকে দেখতে যাব এবং চেষ্টা করব যাতে তার অনশনটাকে ভাঙা যায়। তো শরৎচন্দ্রের লেখাতে এই হুগলি জেল, কবি নজরুল, অনশন এবং রবীন্দ্রনাথ সব বিষয়টাই ওই সময় উঠে এসছে। কেউ বলেন তার মা জেলখানায় দেখা করতে এসে তার অনশন ভঙ্গের জন্য অনেক অনুরোধ করেছিলেন। এগুলো বিশেষ করে তার মা জেলখানায় আসা ইত্যাদি এইসব ঘটনার কোনো প্রত্যক্ষ প্রমাণ নজরুল গবেষকরা ঠিকভাবে সংগ্রহ করতে পারেননি। কেউ বলেন হ্যাঁ এসেছিলেন এবং চন্দননগরে নজরুলের মা হামিদুল হকের বাড়িতে উঠেছিলেন, এইসব ঘটনা আছে। এ নিয়ে পরবর্তীকালে নানান গবেষণা হতে পারত, কিন্তু সেই সব গবেষণা সেইভাবে গুরুত্বের সঙ্গে গড়ায়নি। তো শেষ পর্যন্ত নজরুলের ৩৯ দিন পর নজরুলের অনশন প্রত্যাহার করে নেওয়া হয় এবং নজরুল তারপরে বহরমপুর জেলে তাকে বদলি করা হয়। এই বহরমপুর জেল থেকে বেরিয়ে নজরুল এর যে গান সঙ্গীত, তার সুরকার, স্বরলিপিকার এবং নজরুলের সঙ্গে গ্রামোফোন কোম্পানিতে একটা সময় তার অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হিসাবে নিতাই ঘটক এবং তার দাদা জগৎ ঘটকও নজরুলের গানের স্বরলিপি করেছেন। এই নিতাই ঘটক তখন বহরমপুরে থাকতেন। তো সেইখানে নজরুলের সঙ্গে তার সংযোগ গড়ে ওঠে, আলাপ পরিচয় হয়। আমি যেটা আগেই বললাম যে পরবর্তীকালে নজরুল গ্রামোফোন কোম্পানিতে যখন কাজ করছেন তখন নিতাই ঘটক তার অ্যাসিস্ট্যান্ট ট্রেনার ছিলেন। আমরা নজরুলকে যে জন্য স্মরণ করি সেটা হচ্ছে তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি লিখিতভাবে প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার কথা বলেছেন, যেটা তার আগে লিখিতভাবে কেউ বলেনি। এমনকি অরবিন্দ ঘোষরাও ঠিক পূর্ণ স্বাধীনতার কথা কেউ বলেননি। তারা স্বরাজ, ডোমিনিয়ন স্ট্যাটাস এইসব কথা বলতেন। গান্ধী তো বরাবরই ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা বলতেন এবং এটাও বলতেন যে ডোমিনিয়ন স্ট্যাটাস পেলেই ব্রিটিশ সরকারের মধ্যে থেকে আমরা ব্রিটিশের পতাকা ইউনিয়ন জ্যাক উড়িয়ে দেব। তো এই যে জায়গাটা, সেখানে নজরুল একটা নতুন রাজনৈতিক ভাবনায় বাংলা সাহিত্যের পাঠককে ভাবিত করে তুলেছিলেন। তার বিখ্যাত কবিতা বিদ্রোহী, তার বিখ্যাত কবিতা কৈফিয়াত, এবং সেই কবিতাগুলো মানুষকে নতুন করে জাগরিত করেছিল। প্রলয়োল্লাস কবিতা তার, সেটাও মানুষকে নতুন করে জাগরিত করেছিল। সেই জন্যই নজরুল আমাদের কাছে বাংলা সাহিত্যের একজন প্রিয়, শুধু কাব্য রচয়িতা নন, বাঙালির মানস জগতের একটা নতুন চৈতন্যের প্রতীক হয়ে আমাদেরকে জাগরিত করেছে স্বাধীনতার জন্য, সংগ্রামের জন্য, লড়াইয়ের জন্য, শোষণ বিরোধী জঙ্গি কার্যক্রমের জন্য। ধন্যবাদ।
এতক্ষণ